পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো নিয়ে অজানা ভয় আর অন্ধকার রহস্য জড়িয়ে আছে। টিউনিশিয়ার এক প্রত্যন্ত গ্রাম দাসরা একটি এমন জায়গা যেখানে প্রবেশ করা মানেই ভয়াল এক সত্যের মুখোমুখি হওয়া। কথিত আছে এখানে কালো জাদুর চর্চা হয়। বলা হয় নির্দিষ্ট কিছু পরিবার শত বছর ধরে ভয়ঙ্কর এক অভিশাপ বয়ে নিয়ে চলেছে। স্থানীয়দের ভাষ্য মতে একসময় সেখানে শিশু বলি দেওয়া হতো, আর যাদের একবার ধরে নিয়ে যাওয়া হতো তারা আর কখনোই ফিরে আসেনি। উত্তর আফ্রিকার একটি দেশ তিউনিসিয়া। দাছরা গ্রামটি তিউনিসিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, যা ভয়ঙ্কর কুসংস্কার ও কালো জাদুর গুজবের জন্য বারবার লোককথায় আলোচিত হয়ে এসেছে। বারবার লোককথা হলো উত্তর আফ্রিকার আদিবাসী বারবার জনগোষ্ঠীর গল্প, কুসংস্কার ও সংস্কৃতি নিয়ে গঠিত এক সমৃদ্ধ ঐতিহ্য। তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া এবং লিবিয়ার বিভিন্ন অঞ্চলে এই লোককথাগুলো ছড়িয়ে আছে। সেই জনগোষ্ঠীর কিছু বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জানা যায় আফ্রিকাতে সংখ্যায় যেমন মুসলিমরা অনেক বেশি, ঠিক তেমনি সেখানে অনেক কুসংস্কার এবং কালো জাদুর চর্চা হয়ে থাকে। সেই সাথে গুজবে কিছু গ্রামের নাম উঠেছে। সেই সব গ্রামের নামের মাঝেই একটা নাম ভেসে আসে, দাসরা অথবা দাছরা। 1990-এর দশক থেকে তিউনিসিয়ার প্রত্যন্ত অঞ্চলে শিশুদের নিখোঁজ হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা ছিল এই শিশুদের অপহরণ করে কালো জাদুর বলি হিসেবে ব্যবহার করা হয়। সেই সাথে কয়েকজন অনুসন্ধানী সাংবাদিক সেই রহস্য উন্মোচনের জন্য দাছরা গ্রামে পা রাখে, কিন্তু তারা যা দেখতে পায় তা কল্পনারও বাইরে। এই গল্প নিয়েই তৈরি হয়েছে তিউনিসিয়ার প্রথম ফাউন্ড ফুটেজ স্টাইলের হরর মুভি দাছরা 2018। তাছাড়া হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সেই সাথে তোমাদের সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা। কেননা ইতিমধ্যেই হয়তোবা 30K সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখতে প্রায় 30,000-এর একটা পরিবার হয়ে গেছে। আশা করি সবাই তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে এবং আগে থেকেই বলে দিই আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তাই অবশ্যই আপনাদেরকে বলবো পুরোটা মুভি দেখার জন্য। তো ঘটনা শুরু করা যাক। মধ্যবয়স্ক এক ব্যক্তি গাড়ি চালিয়ে রওনা হচ্ছে অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। সময় তখন প্রায় মধ্যরাত, চারিপাশটা বেশ শুনশান। গাড়ি থেকে নেমে বেশ ভারী একটা বস্তা কাঁধে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। গন্তব্যস্থলে পৌঁছে সেখানে কিছু লোক দেখা যায়। বোরখা পরিহিত এক মহিলা ফায়ার ক্যাম্পের পাশে বসে আছে, হাতে ইশারা দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। এক ব্যক্তি ছুরিতে শান দিচ্ছে, আরেকজন মাটি খোদাই করছে। জায়গাটার সম্পূর্ণ বর্ণনা দিতে গেলে বেশ গা ছমছমে। বোঝা যায় তারা কোনো এক স্যাক্রিফাইস রিচুয়াল এখানে করতে যাচ্ছে। বস্তাটা খুললে দেখা যায় এর ভেতরে 10-11 বছরের একটা মেয়ে। একটা নির্দিষ্ট পাথরের ওপর সেই মেয়েটাকে শোয়ানো হয়। বাচ্চা মেয়েটার চোখ খুলে কিছু একটা চেক করছে তারা। পরীক্ষা নিরীক্ষা করে একজন বলে উঠল মেয়েটার চোখে নাকি চাবি রয়েছে। এরপর সেই নিষ্পাপ শিশুটিকে জবাই করা হয়। এর পরবর্তীতে 3জন জার্নালিজমের স্টুডেন্টকে দেখানো হয়, ইয়াসমিন, ওয়ালিদ এবং বিলেল। ফাইনাল এক্সাম তাদের শেষ। একে একে তারা 3 বন্ধু ইউনিভার্সিটির ক্লাসে অ্যাটেন্ড হয়। সেখানে উপস্থিত থাকা আরো স্টুডেন্টদেরকে আলাদা আলাদা এক একটা টিম তৈরি করতে বলে এবং তাদের প্রত্যেককেই একটা করে টাস্ক দেওয়া হয়। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তাদের নিজেদের মন মতো যে কোনো একটা টপিক নিয়ে একটা পূর্ণ ডকুমেন্টারি তৈরি করা। সেটা যে কোনো বিষয়ের ওপর হলেই হবে, তবে শর্ত একটাই, মাস্ট বি ইউনিক এবং ইন্টারেস্টিং টপিক হতে হবে এবং এর জন্য সময় খুবই সীমিত। মাত্র 15 দিনের মধ্যেই সম্পূর্ণ ডকুমেন্টারিটা তাদের কাছে প্রেজেন্ট করতে হবে। ডকুমেন্টারিটা যত বেশি ইন্টারেস্টিং হবে তারা তত বেশি নম্বর পাবে। অন্যদিকে ইয়াসমিনের দাদা একজন ইমাম। একটা নির্দিষ্ট কক্ষে সে লাশ গোসল করাচ্ছে। সম্পূর্ণ কাজ শেষে সে তার নাতনি ইয়াসমিনকে কল করে। এই পৃথিবীতে দাদা ছাড়া ইয়াসমিনের আর কেউই নেই। বারে বারে তাকে কল করে খোঁজ নেওয়াটা তার কাছে বেশ কিছুটা বিরক্তিকর। তবুও ইয়াসমিন তার দাদাকে খুবই ভালোবাসে। কথা শেষে তারা 3 বন্ধু একসাথে ক্যান্টিনে এসে জড়ো হয়। ওয়ালিদ এমন ভাবে স্যান্ডউইচটা খেয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে কতই না স্বাদ হয়েছে। বিলেল তার কাছ থেকে স্যান্ডউইচটা নিলে খাওয়ার পর এর টেস্ট কিছুটা অদ্ভুত লাগে তার কাছে। বিলেল বলছে, এর মধ্যে কি পচা মাছ দিয়েছিস নাকি? খেতে একেবারে বাজে। এর উত্তরে ওয়ালিদ তাকে জানায়, এর ভিতরে পচা মাছ না, পিরানা দিয়েছি। তোর খাবার কোনো প্রয়োজন নেই, আমার খাবার আমাকে দিয়ে দে। এখন তারা সবাই বেশ সংকটের মধ্যে পড়ে গেছে। ফিল্মিং এর জন্য কোন টপিকটা বাছাই করবে এই বিষয় নিয়ে তাদের মাঝে কথা হচ্ছে। এরই মাঝে হঠাৎ ওয়ালিদ তাদেরকে একটা ঘটনা শোনায়। ওয়ালিদের ভাষ্য মতে, গতকাল আমার মায়ের এক ফ্রেন্ড আমার বাড়িতে এসেছিল। তার মেয়ে একটা সাইকিয়াট্রিক হসপিটালের মধ্যে অ্যাজ এ নার্স হিসেবে চাকরি করে। সেই মানসিক হসপিটালে একটা পেশেন্ট আছে। কিছুদিন আগে এক নার্সের নাক কামড়ে ছিঁড়ে ফেলেছে। কি বেহাল দশা। এ বিষয়ে আমি আমার মাকে কিছু প্রশ্ন করি।
মায়ের কাছ থেকে জানতে পারলাম সে কয়েক বছর আগে এই রোগীটার কথা শুনেছিল। এমনকি পত্রিকায় তাকে নিয়ে একটা আর্টিকেলও লেখা হয়েছিল। আজ থেকে প্রায় 20 বছর আগে তাকে হাইওয়েতে উলঙ্গ এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। এমনকি তার গলায় কাটা দাগও পাওয়া গিয়েছিল। দেখে বোঝা যাচ্ছিল তাকে কেউ জবাই করার চেষ্টা করেছে। তার কাছ থেকে কোনো এনআইডি অথবা ট্যুরিস্ট আইডি কোনো কিছুই পাওয়া যায়নি। তবে যখন তাকে ক্ষতবিক্ষত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়, বেশ কয়েকদিন যাবৎ সে অজ্ঞান ছিল। এরপর যখন তার জ্ঞান ফেরে, তার আর কোনো কিছু মনে নেই। তবে জ্ঞান ফেরার পর থেকেই সে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এখন ইয়াসমিন এবং বিলেলের প্রশ্ন হচ্ছে একটা, তো এই আর্টিকেলের মধ্যে কি বা ইন্টারেস্টিং বিষয় রয়েছে? এখন ওয়ালিদ তাদের দুজনকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলে যে আসলে আমরা এমন ভাবে ডকুমেন্টারিটা তৈরি করব, ওই মহিলাটাকে একটা ডাইনি হিসেবে প্রেজেন্ট করব। ইয়াসমিন এই কথাটার মধ্যে কোনো লজিক খুঁজে পাচ্ছে না। ওয়ালিদ তাদের দুজনকে বলে যে আমারও কিছুটা সন্দেহ রয়েছে ওই মহিলাটা ডাইনি হতে পারে, কেননা সে আরবি ভাষায় কথা বলে না, বরং এমন এক ভাষায় কথা বলে যা আমাদের বোঝার বাইরে। এখন সবকিছু মিলিয়ে ইয়াসমিন এই বিষয়টা নিয়ে কিছুটা ইন্টারেস্টেড। তবে ইয়াসমিনের কিছুটা খটকা লাগছে। এর পেছনে কারণ হচ্ছে তার মেন্টাল অ্যাসাইলামের মধ্যে কিভাবেই বা ভিডিও ফুটেজ ধারণ করবে, এটা তো সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়াও তাদের পারমিশন নিতে নিতে প্রায় নাজেহাল দশা হয়ে যাবে। ওয়ালিদ তাদেরকে কোনো মতে রাজি করায় যে সে কোনো না কোনো একভাবে ব্যবস্থা করে নেবে। তাছাড়া ওয়ালিদ তাদেরকে আরো জানায় সেই মঞ্জিয়া নামের ডাইনিটাকে একটা আলাদা কক্ষে রাখা হয়। এখন তাদের কাজ হচ্ছে এই ডকুমেন্টারির মধ্যে সবকিছু খুঁটিয়ে এর জ্বর থেকে সব ইনফরমেশন বের করে নিয়ে আসা। তো যেই কথা সেই কাজ। গাইড হবে ওয়ালিদ এবং বিলেলের কাছে তার ক্যামেরা এবং মাইক্রোফোন রয়েছে, আর সম্পূর্ণ ইন্টারভিউটা নিবে ইয়াসমিন। তো সেদিন রাতে বাড়িতে ইয়াসমিন গোসল করছিল। হঠাৎ করে সে লক্ষ্য করে তার বডি থেকে ব্লিডিং হচ্ছে। বিষয়টা দেখেই তার মনে এক আতঙ্ক ঢুকে যায়। সেই সাথে পর্দার আড়ালে কারো উপস্থিতি টের পায়। অবয়বটা কালো এক বোরখা পরিহিত। পর্দাটা সরাতেই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে হাঁপাচ্ছে। তৎক্ষণাৎ তার দাদা বাসির সেখানে চলে এসে সূরা কালাম পড়ে তার উপর ফু দিতে থাকে। ফুপিয়ে ফুপিয়ে তার দাদাকে বলছে, আমি আবারও সেই একই মহিলাকে আমার স্বপ্নে দেখেছি। বিষয়টা শুনে তার দাদা বেশ চিন্তিত। তাকে বলছে, তোমাকে যেই সূরাটা শিখিয়েছিলাম সেটা পড়তে থাকো। কথাটা বলেই তার থেকে মুখ ঘুরিয়ে উপাসে বসে আছে। ইয়াসমিন তার এই মনোভাব দেখে সে বুঝতে পারে সে হয়তো তার দাদাকে প্রতিনিয়তই কষ্ট দিয়ে যাচ্ছে, কেননা সে তার দাদাকে অবহেলা করত। সেই জন্য তার দাদার কাছে সে ক্ষমা চাইতে থাকে। হঠাৎ করে পিছে ফিরে তার দাদা তার হাতে কামড় দিয়ে বসে। সম্পূর্ণ চোখ লাল হয়ে আছে। এই দেখে তার আবারও ঘুম ভাঙে। আসলে সে একটা স্বপ্নের মধ্যে আরেকটা স্বপ্ন দেখছে। প্রায় সময় অনেকেই স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখে থাকে। বিভিন্ন ইসলামিক স্কলাররা এই বিষয়টাকে কালো জাদুর একটা লক্ষণ হিসেবে চিহ্নিত করেছে। সকাল হতে না হতেই তারা 3 বন্ধু প্রস্তুতি নিয়ে সেই মেন্টাল অ্যাসাইলামের উদ্দেশ্যে রওনা হয়। বেশ বড়সড় লম্বা জার্নির পর তারা সেই মেন্টাল অ্যাসাইলামে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তাদের পরিচয় হয় ডক্টর ফাকরি ইমিদের সাথে। এই সম্পূর্ণ হসপিটালের ডিরেক্টর হচ্ছে ইনি। অন রেকর্ডে যাওয়ার পর সর্বপ্রথম ইয়াসমিন তার কাছে তার পরিচয় জিজ্ঞাসা করে। সেই সম্পূর্ণ হসপিটাল এবং তার নিজের বিষয়ে কিছু ধারণা দেয়। ডক্টর ফাকরি সেখানে 40 জন পেশেন্টের কথা উল্লেখ করে। বেশ অনেকক্ষণ যাবৎ কথা বলার এক পর্যায়ে কনভারসেশনটা কিছুটা বোরিং হতে শুরু করে। সুযোগ বুঝে ইয়াসমিন তাকে একটা প্রশ্ন করে বসে। সে জানায় 40 জন পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট রয়েছে যার নাম মঞ্জিয়া। সে মঞ্জিয়ার বিষয়ে তার কাছ থেকে কিছুটা উত্তর আশা করছিল। ডক্টর ফাকরি সেখানে এই বিষয়টা সম্পূর্ণ ডিনাই করে যে মঞ্জিয়া নামের কোনো পেশেন্টই তাদের এখানে নেই। ইয়াসমিন তাকে একে একে সম্পূর্ণ তথ্য দিতে শুরু করে। আজ থেকে প্রায় 20 বছর আগে মঞ্জিয়া নামক এক পেশেন্টকে তারা উদ্ধার করেছিল। এমনকি পত্রিকায় ছাপানো হয়েছিল যে সে এই হসপিটালের মধ্যেই রয়েছে। ফাকরি এই বিষয়টা কোনোভাবেই তাদের কাছে প্রকাশ করতে চাচ্ছেন। উল্টো তাদের 3 জনের সাথে একটা পর্যায়ে সে ঝগড়া লেগে যায়। ফাকরি বলছিল, আমাদের এই প্রতিষ্ঠানটা খুবই জনপ্রিয়, তোমাদের এরকম ডকুমেন্টারির কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এবং একটা পর্যায়ে সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। ওয়ালিদ শুরু থেকেই বিলেলের এইসব ঘটনায় বিশ্বাস একেবারেই করত না। তবে এখানে আসার পর যতটুকু ইন্টারভিউর মাধ্যমে তারা জানতে পেরেছে যে কোনো না যে কোনো একটা রহস্য এখানে লুকিয়ে আছে। বিলেল পরবর্তীতে একটা নার্সের সাথে যোগাযোগ করে। প্রায় বেশ অনেকক্ষণ যাবৎ নার্সকে রিকোয়েস্ট করার পর একটা পর্যায়ে সে রাজি হয় এবং জানায় মঞ্জিয়া এই হসপিটালের ভিতরেই রয়েছে। সে তাদের সাথে তার সাক্ষাৎ করিয়ে দেবে। এর বদলে তাকে কিছু এক্সট্রা ঘুষ দিতে হবে। বিলেল তাদের দুইজনকে এসে এই সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। ওয়ালিদ বিলেলের এই কথায় বিশ্বাস করতে খুবই ভয় পাচ্ছে। এমনিতেও তাদের কাছে বেশি একটা টাকা পয়সা নেই, এর ওপরে নাকি নার্সকেও ঘুষ দিতে হবে। দুজন সেখানেই ঝগড়া লাগতে শুরু করে। এর মাঝে ইয়াসমিন তার পকেট থেকে 40 দিনার বের করে তাকে দিয়ে দেয়। দিনারগুলো বাঁচিয়েছিল গ্যাসের জন্য।
নার্সকে টাকা পয়সা দেওয়ার পর সে বিলেলকে জানায় এর পরের দিন রাতে তাদেরকে ব্যবস্থা করে দেবে। আজকের মতো তারা যেন যার যার বাড়িতে চলে যায়। তবে আজকে ইয়াসমিনের সাথে যা যা ঘটলো এই বিষয়টা নিয়ে তার ভেতরে কিছুটা কৌতূহল কাজ করছে। তাই লাইব্রেরিতে গিয়ে মঞ্জিয়ার পুরনো কেসটা সম্পর্কে কিছুটা রিসার্চ করছে, যদি এখান থেকে কিছু একটা জানা যায়। সময়টা তখন গভীর রাত, সম্পূর্ণ লাইব্রেরিতে ইয়াসমিন ছাড়া কেউ নেই। এই নিস্তব্ধতায় তার রিসার্চ করতে বেশ ভালোই লাগছে। এরই মাঝে হঠাৎ করে উপর থেকে ট্রলি ব্যাগের শব্দ শুনতে পায়। আস্তে আস্তে শব্দটা যেমন তার কাছাকাছি এসে পৌঁছায়। একটা পর্যায়ে সে একটা নার্সকে দেখতে পায়, তার দিকে আড়ে আড়ে তাকিয়ে আছে। তার শরীরের ভঙ্গি কিছুটা অস্বাভাবিক। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতেই লাগলো। তার থেকে ভয়ে সে পালাতে গেলে আবারও সে তার মুখোমুখি হয়। তার চেহারাটা বেশি একটা স্পষ্ট নয়। তার দিকে তাকিয়ে সে মাথা ঝাঁকাচ্ছে, যেন তাকে বলছে এইসব থেকে সে যেন দূরে থাকে। সেই সাথে হঠাৎ করে ইয়াসমিন সেখানে কিছুটা ভয় পায় এবং তৎক্ষণাৎ ওয়ালিদ সেখানে চলে আসে। পরের দিন রাত ঘনিয়ে আসতেই তারা সে হসপিটালে গিয়ে পৌঁছায়। সেখানকার গার্ডদেরকে ফাঁকি দিয়ে নার্স তাদেরকে গোপন ওয়ার্ডে নিয়ে যায়। সম্পূর্ণ হসপিটালের মধ্যে সবচেয়ে ভয়ানক পেশেন্টদেরকে এখানেই রাখা হয়। সেই সাথে সেই নার্স তাদেরকে জানায় 20 বছর হয়ে যাবে মঞ্জিয়া এই হাসপাতালের মধ্যেই রয়েছে। ইয়াসমিনের প্রশ্ন, তাহলে তাকে ডাইনি কেন বলা হয়? এর উত্তরে নার্স জানায় যখন তাকে পাওয়া গিয়েছিল তার গলায় ছুরির আঘাতের দাগ ছিল, সেই সাথে তার সম্পূর্ণ শরীর শেকল দিয়ে উলঙ্গ অবস্থায় পেঁচানো ছিল। হসপিটাল কর্তৃপক্ষ এখানে নিয়ে আসলে টানা 1 মাসের মতো সে কোনো খাওয়া দাওয়াই করেনি, না কোনো স্যালাইন নিয়েছে না কোনো পানি নিয়েছে। এর বদলে সেই 1 মাসে তার একটু ওজন কমেনি। তাছাড়া এখানে কয়েকজন নার্সকে খুবই নৃশংসভাবে আহত করেছিল সে। এই ঘটনার পর থেকেই তাকে সিক্রেট ওয়ার্ডে রাখা হয়। সেই সাথে নার্স তাদেরকে সতর্কবার্তাও দিয়ে দেয়, ইন্টারভিউ নেওয়ার সময় তারা যেন ভুলেও তার অতিরিক্ত কাছাকাছি না চলে যায়। সে তোমাদের বড়সড় ক্ষতিও করে ফেলতে পারে এবং এই ঘটনার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। যখন তাদেরকে সে বদ্ধ পরিবেশে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের গা ছমছমে হয়ে উঠছিল। মঞ্জিয়ার রুমে প্রবেশ করার আগে বিলেল তাদের সাথে যেতে একমত না। এর কারণ জিজ্ঞাসা করলে সে জানায় সে কিছুটা ভয় পাচ্ছে। তাদের কাছে মাইক্রোফোন আর ক্যামেরাটা ধরিয়ে দিয়ে তাদের দুজনকে ভেতরে যেতে বলে। নার্স তাকে সতর্ক করে দেয় তার অতিরিক্ত কাছাকাছি যেন সে না যায় এবং বাহিরে থেকে বিলেল সবকিছুই দেখছে। ইয়াসমিন মঞ্জিয়ার উদ্দেশ্যে বলতে থাকে, আপনার সাথে অনেক দূর থেকে এসেছি আমরা কথা বলতে। আমার নাম ইয়াসমিন এবং আমার সাথে ওয়ালিদ রয়েছে। আপনি কি আমাদেরকে বলতে পারবেন প্রায় 20 বছর আগে কি ঘটেছিল আপনার সাথে? দূর থেকে নার্স তাদেরকে চিৎকার করে বলতে থাকে, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে তোমাদের সাথে কথা বলবে না। এবার ছায়ার আড়াল থেকে মঞ্জিয়া তার চেহারাটা দেখায়। সম্পূর্ণ চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে তার শরীরে রক্তের ঘাটতি রয়েছে। ইয়াসমিনের দিকে অনেকটা মনোযোগ নিয়েই তাকিয়ে আছে সে। ইয়াসমিন তার ব্যাগ থেকে একটা ম্যাপ বের করে, কিছুটা সামনে এগিয়ে তার কাছে সেই ম্যাপটা দেয় এবং তাকে জানায়, আপনি কি আমাদেরকে মার্কিং করে দিতে পারবেন কোন জায়গায় আপনি গিয়েছিলেন? মঞ্জিয়া ম্যাপটা হাত বাড়িয়ে নেয়ার চেষ্টা করে, তবে সে না নিতে পারলে যখন ইয়াসমিন কিছুটা এগিয়ে যায় হঠাৎ করে সে তার হাতে টান দিয়ে বসে। পাগলের মতো জোরে চিৎকার দিয়ে বলতে থাকে, আমি তোকে চিনে ফেলেছি, এতদিন যাবত তো তোকেই খুঁজছিলাম। এবং বারবার তুই তুই বলে সে চিৎকার করেই যাচ্ছে। সেই সাথে তার হাতে নখ দিয়ে বেশ বড়সড় একটা ক্ষত করে দেয়। এই কর্মকাণ্ড দেখার পর বিলেল সেখানে হঠাৎ করে চলে এসে তাকে এক লাথি দিয়ে সেখান থেকে তারা 3 জন পালিয়ে যায়। পরিস্থিতি কিছুটা আউট অফ কন্ট্রোল হলে ওয়ার্ড বয়রা সেখানে চলে আসে এবং সেই সাথে একজন নার্সকে সেখানেই মঞ্জিয়া মেরে ফেলে। এখন বাড়ি ফিরলে বাশিরের কাছে জবাবদিহি করতে হয় যে তার হাতে একটা বিড়াল আঁচড় কেটেছে। তবে বাশির তাদের 3 জনের চোখে মিথ্যা লক্ষ্য করতে পারে। তার বিশ্বাস হয় না যে ইয়াসমিনকে এইভাবে বিড়াল আঁচড় কেটেছে, কেননা ক্ষতটা অনেক বেশি ছিল। বিলেল এবং ওয়ালিদ বাশিরের কাছে মিথ্যা বলে কিছুটা চোখের আড়াল হচ্ছে, তার সাথে চোখে চোখ রাখতে পারছে না, যার ফলে তারা দুজন সেখান থেকে উঠে চলে যেতেই লাগছিল। তবে হঠাৎ করে কি মনে করে যেন বিলেল তার কাছে সেই ম্যাপটা দিয়ে যায়। তারা দুজন চলে যাওয়ার পর বাশির এবার ইয়াসমিনকে সরাসরি জিজ্ঞেস করে যে তুমি আমার কাছে মিথ্যা কেন বলছো? আমি হয়তো বা বুড়ো হয়ে গেছি, তার মানে এই না যে তুমি আমাকে বোকা বানাতে পারবে। সত্য মিথ্যার যাচাইটা আমি অন্তত করতে পারি। তবুও ইয়াসমিন জানায় যে ওয়ালিদের বিড়ালই তাকে আঁচড় কেটেছে। বাশির তাকে এও বলে, তোমার মা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, তুমি কোনোদিন আমার কাছে কোনো কথা গোপন রাখবে না। এই কয়েকদিন রিসার্চের কারণে সে তার দাদার সাথে বেশি একটা কথাও বলতে পারেনি। তবে আজকে তার স্বপ্নের কথা তার দাদাকে জানায়। জানা যায় এরকম স্বপ্ন সে এর আগেও অনেকবার দেখেছে। এটা তার সাথে কোনো নতুন বিষয় না। স্বপ্নে সেই একই মহিলাকে সে বারবার দেখতে পায়। তার দাদা তাকে জানায়, তাহলে শাইখের কাছে চলো। ইয়াসমিন শাইখের সাথে দেখা করতে চায়।
এর পেছনে কারণ হচ্ছে এর আগেও সে শাইকের সাথে দেখা করেছিল, তবুও তার দুঃস্বপ্ন কাটেনি। কিন্তু বাশিরের অতিরিক্ত জোরাজুরির কারণে ইয়াসমিন শাইকের সাথে দেখা করতে রাজি হয়। এই মাঝে রাতে তাদের তিনজনের মধ্যে কথোপকথন হয়। ইয়াসমিন ডিসাইড করে নিয়েছে এই টপিক একেবারে বাদ দেওয়া যাক, কেননা এতে তারা কোনো কিছুই খুঁজে পাবে না। তবুও বিলেল একটু বেশি জোরাজুরি করছে, তার কাছে এই টপিকটা একেবারে ইউনিক। সে সাফ সাফ জানিয়ে দেয়, আমরা যা শুরু করেছি এর শেষ না হওয়া অবধি আমরা হাল ছাড়বো না। কলটা রাখার পর হঠাৎ করে ম্যাপটা চেক করলে সে একটা ক্রস মার্কিং দেখতে পায়, তবে এটা এর আগে ছিল না। বিষয়টা তাকে প্রচন্ড ভাবায়। পরের দিন সকালবেলা বাশির এবং ইয়াসমিন শায়েকের সাথে দেখা করতে আসে। শায়েক তাকে জিজ্ঞাসা করে সে স্বপ্নে কি দেখেছে। এর উত্তরে সে কিছু বলতে রাজি না। বাশির মুখ ফুসকে তাকে বলে স্বপ্নের মধ্যে সে আবারও কালো বোরখা পরিহিত সেই অবয়বটাকে দেখেছে। শায়েক তাকে বলতে থাকে, তোমাকে যেই সূরা কালাম শিখিয়েছিলাম সেটা কি তুমি পড়েছিলে? ইয়াসমিনের তার সাথে কথা বলতে কেন জানি বিরক্ত লাগছে, তাই সেখান থেকে তার দাদার সাথে ঝগড়া করে সে চলে আসে। ইয়াসমিন সেখান থেকে চলে যাওয়ার পর শায়েক বাশিরকে বলতে থাকে, তুমি কি তাকে সেই ঘটনার কথা জানাওনি? বাশিরের উত্তরে তাকে জানায়, এখনো অব্দি আমি তাকে বলতে পারিনি, আর হয়তোবা তাকে কখনো বলাও হবে না, কেননা তার মায়ের কাছে আমি ওয়াদা করেছি। অন্যদিকে বাশিরের গাড়ি নিয়ে ইয়াসমিন, ওয়ালিদ এবং বিলেল একসাথে জড়ো হয়। গাড়িটা বেশ পুরনো, পেছনের সিটটাও বেশি একটা সুবিধার না। ওয়ালিদ পেছনে একেবারেই বসতে চাচ্ছেন। বিলেল ঠাট্টা করে তাকে বলতে থাকে, পেছনে বসতে কষ্ট হলে বেবি তুমি আসো, এক কাজ করো আমার কোলে বসে পড়ো। আসলে ঘটনা হচ্ছে ওয়ালিদের পশ্চাৎ অংশে পাইলস হয়েছে, যার কারণে সে পেছনে শক্ত সিটে বসতে চাচ্ছে না। বিলেল তো জম্মের ঘাটতেরা, সামনের সিট কোনোভাবেই সে ছাড়বে না। এক পর্যায়ে বাধ্য হয়ে পেছনের সিটেই বসতে হয় ওয়ালিদের। যাওয়ার পথে হঠাৎ করে ওয়ালিদের বমি পেতে শুরু হয়। গাড়িটা থামাতে বললে কিছুটা দূরে গিয়ে সে বমি করতে শুরু করে। এরই মাঝে বিলেল তো তার মজা নেওয়া শুরু করে, তোর যে অবস্থা দেখছি বেশ ভালো ঠেকছে না, তোর একটা গাইনোলজিস্ট দেখানো উচিত এই মুহূর্তে। গাড়িটা কি হসপিটালের দিকে ঘোরাবো? কয় মাস হয়েছে রে বলতো? সে নানা ধরনের খোঁচা দিয়ে দিয়ে উস্কানিমূলক কথাবার্তা। হঠাৎ এই শুনশান রোডে দূরে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে লোকটা তাদের দিকেই আসতে লাগে। ইয়াসমিন বিলেলকে ডাক দিয়ে বলে, দেখ তো ওই লোকটা কি চায়। লোকটা এসে তাদেরকে বলছে, তোমরা এখানে বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে? বিলেল তাকে জানায়, ওই আমার বন্ধু একটু অসুস্থ। লোকটা বলতে থাকে, আমার কাছে পানি আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও। এই রোডে দূর দূরান্তে পানির কোনো উৎস তোমরা খুঁজে পাবে না। এছাড়া আরো বলতে লাগলো, তোমাদের কি আর কোনো সাহায্যের প্রয়োজন আছে? কোনো সাহায্যের প্রয়োজন থাকলে আমাকে জানাও। লোকটা ইয়াসমিনের কাছে এসে জোরাজুরি করতে থাকে, যদি তুমি কোনো প্রবলেমে পড়ে থাকো আমাকে বলতে পারো। সেই সাথে বলছে, তোমরা যাচ্ছ কোথায়? ইয়াসমিন তাকে কোনো কিছুই বলে না, এই তো কিছুটা সামনের দিকেই যাবো। ইয়াসমিনের কাছে এরকম গায়ে পড়া স্বভাবের লোক একেবারে পছন্দ না, তাই কোনো মতে তাকে সেখান থেকে যেতে বলে। লোকটা আল্লাহ হাফেজ বলে সেখান থেকে চলে যায়। এর মাঝে বিলেল জোরে চিৎকার করে ওয়ালিদকে ডাকছে, কিরে তোর হয়েছে? আরে ব্যাপার না, প্রথম প্রেগনেন্সি তো কিছুটা কষ্ট হবেই, এরপরের বার একটু সহজ লাগে। এই বলে তারা সেখান থেকে ম্যাপের উদ্দেশ্যে চলতে লাগলো। তবে যাবার পথে বিলেল বলছে, লোকটার ব্যবহারটা আমাদের কাছে তেমন সুবিধার মনে হলো না, খুবই রহস্যময় এবং অদ্ভুত একটা মানুষ। রাস্তা তারা যত এগোচ্ছে নেটওয়ার্কের সিগন্যাল ততই কমে যাচ্ছে, গুগল ম্যাপও কাজ করছে না। আক্ষেপের সাথে বলতে থাকে, ধরো ওই লোকটাকে বললেই ভালো ছিল, অন্তত সঠিক পথ জানতে পারতাম। হঠাৎই শুনশান রোডে গাধা নিয়ে একটা লোক তাদের দিকে এগিয়ে আসছে। ইমিডিয়েটলি গাড়িটা থামিয়ে তার সাথে তারা গিয়ে যোগাযোগ করে। ইয়াসমিন লোকটাকে বলতে থাকে, আপনার সাথে কিছু কথা আছে। লোকটা হাতের ইশারা দিয়ে বোঝায় সে কানে শুনতে পায় না। ওয়ালিদ তাদের কথোপকথনগুলো রেকর্ড করছে। ইয়াসমিন তাকে হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করছে এবং তাকে বলছে তারা একটা নির্দিষ্ট গ্রামের সন্ধানে আছে। প্রায় 20 বছর আগে একটা মহিলাকে ক্ষতবিক্ষত অবস্থায় এখান থেকে উদ্ধার করা হয়। আপনি কি জানেন সেই গ্রামটা কোথায়? আশ্চর্যের ব্যাপার, এতক্ষণ লোকটার মুখে হাসি ছিল। প্রশ্নটা করাতে হঠাৎ করে লোকটা গম্ভীর হয়ে গেল এবং সেই সাথে লোকটা তাদের থেকে মুখ ঘুরিয়ে উল্টো পথে হাঁটা শুরু করে। অন্যদিকে বিলেল একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে এক নাগারে তাকিয়ে আছে। মুখে শীষ বাজিয়ে ওয়ালিদ এবং ইয়াসমিনকে তার কাছে ডাকে এবং বলতে থাকে, এটাই তো সেই পথ যার জন্য আমরা তিনজন এতক্ষণ কলুর বলদের মতো খাটছিলাম। ওয়ালিদ বলছে, তুই শিওর তো? বিলেল বলে, হয়তোবা হতেও পারে, তবে ভেতরে ঢুকতে সমস্যাটা কিসের? এবার তাদের তিনজনের মাথায় চেপেছে রহস্য উন্মোচনের নেশা। প্যাকেট থেকে সিগারেটটা বের করে তাতে আগুন জ্বালিয়ে জঙ্গলের ভেতরে পা রাখে। রাস্তাটা গিয়েছে এক শুনশান ঘন জঙ্গলের ভেতরে। বেশ অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটির পরেও তারা নিজেদের গন্তব্যস্থল খুঁজে পাচ্ছে না। তাদের কাছে মনে হচ্ছে তারা সে কখন থেকে ঘুরে যাচ্ছেই তো যাচ্ছে। ওয়ালিদ হঠাৎ একটা জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। সেই সাথে বিলেল এবং ইয়াসমিনকেও ডাক দেয়। তারা তিনজন এমন এক ঘটনার সাক্ষী হয় যা তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। সম্পূর্ণ জঙ্গল কোন এক রহস্যময় কুয়াশা দ্বারা আবৃষ্ট। কিছুটা দূরেই একটা ছোট বাচ্চা শিশু কি যেন কর্মর করে চিবিয়ে যাচ্ছে।
ইয়াসমিন সে বাচ্চা মেয়েটার উদ্দেশ্যে এগিয়ে গেলে সে তার পায়ে হাঁটার শব্দ শুনতে পায়। এর ফলে তাদের তিনজনের দিকে সেই মেয়েটা তাকিয়ে বসে। বাচ্চা মেয়েটার মুখ থেকে রক্ত পড়ছে। আসলে এতক্ষণ যাবৎ এই মেয়েটা জলজ্যান্ত এক কাক চিবিয়ে খাচ্ছিল। মেয়েটা তাদের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে দৌড় দেয়। তারা তিনজন সেই মেয়েটার পিছু করতে করতে একটা নির্দিষ্ট গ্রামে এসে পৌঁছায়। গ্রামের পরিবেশটা প্রচন্ড গা ছমছমে। মনে হচ্ছে এই সম্পূর্ণ কুয়াশা এই গ্রামটাকে কোনো এক অজানা কারণে ঢেকে রেখেছে, যা তাদের এতক্ষণ যাবৎ এই গ্রামের সন্ধান দিচ্ছিল না। গা শিউরে ওঠে তখন যখন তারা দেখতে পায় রশিতে টানানো রয়েছে বিভিন্ন পশু পাখির মাংস। গ্রামটাকে প্রথম নজরে দেখেই তারা বুঝতে পারে এই সম্পূর্ণ গ্রামের মধ্যে বেশিরভাগই মহিলা। তবে রহস্যময় ভাবে প্রত্যেক মহিলা তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেখানে সেই লোকটা এসে উপস্থিত হয়, যে কিনা রাস্তায় তাদেরকে সাহায্য করতে চেয়েছিল। লোকটা তাদের সবাইকে তার নিজ গ্রামে ওয়েলকাম জানায়। সেই সাথে সে নিজের পরিচয় দেয়, তার নাম সাবের। এখন সে বলতে থাকে, আগে যদি জানতাম তোমরা আমার গ্রামেই আসছো তাহলে তখনই আমি তোমাদেরকে নিয়ে আসতাম। যেহেতু এতটা পথ তারা জার্নি করে এসেছে, সেই কারণে সে তাদের একটা নির্দিষ্ট জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে এবং সাবের তাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে। সেই সাথে তাদের হাল হকিকত জিজ্ঞাসা করার পর সে বলছে, তোমাদের এখানে আসার মূল উদ্দেশ্য কি? ইয়াসমিন সাবেরের কাছে সেই 20 বছর আগের পুরনো ঘটনা জানায়। সাবের জানায় এত বছর আগের কথা সে জানে না। রশিতে ঝুলে থাকা মাংসগুলো দেখে ইয়াসমিন সাবেরকে প্রশ্ন করে বসে, হয়তোবা আপনারা মাংস অতিরিক্ত বেশি পছন্দ করেন। রহস্যময় ভঙ্গি নিয়ে সাবের বলে, মাংসই আমাদের একমাত্র প্রাণ। সেই সাথে তাদের তিনজনকে প্রচন্ড জোরাজোরি করে আজকে তাদের এখানেই ডিনারটা করে যেতে। অন্যদিকে বাড়িতে বাসির যখন ইয়াসমিনের রুমে গিয়ে পৌঁছায়, সে মঞ্চিয়া রিলেটেড অনেক ইনফরমেশন খুঁজে পায় এবং সে বুঝতে পারে যে ইয়াসমিন মঞ্চিয়ার কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। বাসির ইয়াসমিনের ফোনে কল করলে রিং বাজে না, এর কারণ তারা যেখানে আছে সেখানে কোনো নেটওয়ার্ক নেই। অন্যদিকে তাদের তিনজনকে নিয়ে তারা সবাই ডিনারে বসে পড়ে। প্রত্যেকেই খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তাদের তিনজনের খাবার এখনো অব্দি আসেনি। গ্রামবাসীরা এমন ভাবে মাংসগুলো খাচ্ছিল যে কয়েকদিন যাবত তারা খাবার খায়নি। তো সাবের তাদের তিনজনকে খাবার সার্ভ করে, সেখানে শুধু মাংস দিয়ে ভরা। এইরকম খাবার দেখে ইয়াসমিনের যেমন ভেতর থেকে বমি পাচ্ছে, কিন্তু বিলেল এই খাবারগুলো ঠিকই উপভোগ করছে। তার কাছে কিনা খাবারগুলো বেশ ভালোই লাগছে। ইয়াসমিন কষ্ট করে হলেও খাবার কিছুটা মুখে নেয়, কিন্তু ওয়ালিদ এই খাবারগুলো একেবারেই সহ্য করতে পারছে না। তাই সে খাবার খাওয়ার অভিনয় করতে থাকে। জঙ্গলে দেখা সেই মেয়েটাকে ইয়াসমিন এখানেও দেখতে পায়। সেখানে থাকা এক মহিলার পেছনে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে। সেই মহিলা তাকে কিছু মাংস দেয়। আড়ালে মাংসটা নিয়ে গিয়ে সে খেতে শুরু করে। ইয়াসমিন সাবেরের কাছে প্রশ্ন করে, এই ছোট মেয়েটা কি তোমার মেয়ে নাকি? সাবের তাকে জানায় এই মেয়েটা তার ভাতিজি। সেই সাথে ইয়াসমিনকে জানায় এই মেয়েটা খুবই স্পেশাল, হয়তো তার ব্যবহারে কিছুটা অদ্ভুত বিষয় লক্ষ্য করতে পারবে, তবেও কারো ক্ষতি করে না। এখন রাতে ডিনার শেষে তারা সেখান থেকে যাওয়ার প্ল্যান করে। তবে সাবের তাদেরকে খুবই আকুতি মিনতি করছে আজকের রাতটা এখানে থেকে যেতে। এর পেছনের কারণ হচ্ছে এই রাতের সময় এই শুনশান জঙ্গলের মধ্য দিয়ে যাওয়াটা একেবারে ঠিক হবে না, যেকোনো না যেকোনো এক বিপদ বয়ে আসতে পারে। তবে ইয়াসমিন তাকে থ্যাংক ইউ বলে না জানিয়ে দেয়। ইয়াসমিন রাত করে ড্রাইভ করতে পারবে না, কেননা রাতে তার দৃষ্টি কিছুটা দুর্বল হয়ে পড়ে। বিলেলকে ড্রাইভ করতে বললে সে জানায় রাতে তারও চোখের সমস্যা এবং তার চশমাটাও বাড়িতে ভুলে রেখে এসেছে। তাছাড়া ওয়ালিদ তো ড্রাইভ করতেই পারে না। এখন সব মিলেই আজকের রাতটা তাদের এখানে থাকতেই হবে, এছাড়া কোনো পথ নেই। এখন কথা হচ্ছে তারা থাকবেই বা কোথায়। সাবের জানায় জার্নালিস্টদের জন্য আলাদা একটা রুম রয়েছে। এর আগেও কয়েকজন জার্নালিস্ট এসে এই রুমে থেকেছে। যে কথা সেই কাজ, আজকের রাতটা তারা ওখানেই কাটাবে। যে যার যার মতো জায়গা বেছে নেয় এবং রাতে ঘুমিয়ে পড়ে। এখন মাঝরাতে হঠাৎ করে ইয়াসমিনের ঘুম ভেঙে যায়। ওয়াশরুমে গিয়ে পৌঁছালে হঠাৎ তার কানে কিছু শব্দ ভেসে আসে। শব্দটা ছিল কোন এক ছোট মেয়ের হাসির শব্দ। শব্দের উৎস সন্ধান করতে করতে জানালার কাছে গিয়ে পৌঁছায়। পর্দা সরাতেই সে এমন এক দৃশ্য দেখতে পায় যা কিনা এর আগে কখনো দেখেনি। তাদের ঘরের দিকে মুখ করেই অনেকগুলো কালো অবয়ব দাঁড়িয়ে আছে। সেই সাথে সেই ছোট্ট বাচ্চাটা সে তাদের চারিপাশে ঘুরছে। চিৎকার করে ওয়ালিদ এবং বিলেলকে ডাক দিলে তারা সেখানে এসে পৌঁছালে তৎক্ষণাৎ বাহিরে আর কিছু নেই। এখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই তারা কিছুটা চিন্তায় পড়েছে, আদৌ কি তাদের গাড়িটা জায়গা মতো আছে নাকি চুরি হয়ে গেছে। তো সাবের জানায় তাদের গাড়িটা সে নিজে গিয়ে দেখে আসছে। অন্যদিকে রুমে বিলেল ওয়ালিদের ক্যামেরাটা চেক করছে। সেখানে সে গতকাল রাতের একটা ভিডিও ফুটেজ দেখতে পায়। ভিডিওটা তখনকার যখন তারা রাতে ঘুমাচ্ছিল। বিলেল ওয়ালিদকে জিজ্ঞেস করে, তুই গতকাল রাতে আমাদের ভিডিও কেন ধারণ করতে গেলি? ভিডিও চলাকালীন সময় একটু পরে সে দেখতে পায় ওয়ালিদও তখন ঘুমিয়েছিল। কেউ তার গলায় ছুরি তাক করে বসে আছে।
তবে প্রশ্ন হচ্ছে, ওয়ালিদ যেহেতু ঘুমিয়েছিল তাহলে ভিডিওটা কি করলো? এখন ভুলবশত সেই ভিডিওটা বিলেল ডিলিট করে ফেলে। সেই মুহূর্তে ওয়ালিদ এসে তার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নেয় এবং তাকে বলে, তোকে কতবার বলেছি আমার ক্যামেরায় হাত না দিতে। অন্যদিকে ইয়াসমিনকে ফোনে না পাওয়াতে বাশির বেরিয়ে পড়ে ইয়াসমিনকে খোঁজার উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডের মধ্যে এই জনতার ভিড়ে সে সেই কালো বোরখা পরা অবয়বকে দেখতে পায়। বাশির কিছুটা আঁচ করতে পারে যে যা কিছুই ঘটছে কোনো কিছুই ঠিক হচ্ছে না, তাদের সামনে হয়তোবা কোনো বড় বিপদ আসতে চলেছে। তৎক্ষণাৎ সে কোরআন থেকে কিছু সূরা পড়তে থাকে এবং একটা পর্যায়ে সেই অবয়ব সেখান থেকে চলে যায়। গ্রামের মধ্যে ইয়াসমিন একটা প্রেগনেন্ট মহিলার সাথে পরিচয় হয়। সেই মহিলার নাম জিজ্ঞেস করলে তার সাথে সে কথা বলতে ইচ্ছুক না, তবে ইয়াসমিন তাকে দেখে বুঝে যায় যে আসলে প্রেগনেন্ট। তাকে প্রশ্ন করে, তোমার প্রেগনেন্সির কয় মাস চলছে বর্তমানে? খুবই অল্প স্বরে মেয়েটা বলল, 7 মাস চলছে। চারিপাশে কেউ নেই। হঠাৎ করে সেই মেয়েটা কানে ফিসফিস করে তাকে বলতে লাগলো, এখান থেকে যত দ্রুত সম্ভব তোমরা সবাই চলে যাও। এরই মাঝে সাবের সেখানে চলে এসে মেয়েটাকে তাড়িয়ে দেয়। ইয়াসমিনকে সে জিজ্ঞেস করে, তোমরা এতক্ষণ যাবত কি কথা বলছিলে? সাবেরের চেহারায় যেমন অন্য কিছু বলছে, সে প্রায় প্রচন্ড রাগের মধ্যে আছে। ইয়াসমিন এর উত্তরে তাকে জানায় তারা প্রেগনেন্সি নিয়ে কথা বলছিল। আশ্চর্যজনক ভাবে হঠাৎ করে সাবেরের মুড চেঞ্জ হয়ে যায় এবং তাকে জানায়, তো আজকে দুপুরে আমাদের সাথে খেয়েই তারপর তোমরা চলে যেও। ইয়াসমিন এবার বিরক্ত নিয়ে সে বলতে থাকে যে না, আজকে কোনোভাবেই এখানে তারা থাকবে না, আজকেই তারা চলে যাবে। কিন্তু কে শুনে কার কথা? সাবের তার কথা এড়িয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়ালিদ এবং বিলেলের চোখের সামনে দিয়েই সাবের গাড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে। ওয়ালিদ তাকে জোরে চিৎকার করে ডাক দিলেও তার কথা এড়িয়ে সে গাড়ি নিয়ে চলে যায়। ওয়ালিদের এখন এখানে একটা মুহূর্তও সহ্য হচ্ছে না। বিলেলকে সে বলে, তুই এখানেই থাক, আমি গাড়ির দিকে যাচ্ছি, একেবারে গাড়ি নিয়েই ফিরবো। বিলেল তাকে জিজ্ঞেস করে, তোর কি রাস্তা সঠিকভাবে খেয়াল আছে? ওয়ালিদ কোনো কথার জবাব না দিয়ে চলে যায়। প্রায় অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ওয়ালিদ জঙ্গলে গিয়ে পৌঁছায়। কিছুটা দূরে সে সাবেরকে দেখতে পায়। গাছের আড়াল থেকে সে সবকিছু দেখছে। সে দেখতে পায় সাবের একটা লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছে। লোকটা তার কাছে একটা বস্তা দেয়, বস্তার গায়ে রক্ত লেগে আছে। সাবের বস্তাটা গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনা দেখে সে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। হঠাৎ একটা জায়গায় সে হোঁচট খেয়ে পড়ে। ঠিক সেখানে ছোট বাচ্চাদের হাড়গোড় দেখতে পায়। যত তাড়াতাড়ি সম্ভব সে গ্রামের দিকে রওনা দেয়, কেননা এই সম্পূর্ণ ঘটনা ইয়াসমিন এবং বিলেলকে জানাতে হবে। অন্যদিকে বিলেল ফায়ার প্লেসে বসে এএসএমআর সাউন্ড রেকর্ড করছে। ইয়াসমিন বিলেলকে বলে, গ্রামের এক প্রেগনেন্ট মহিলা তাকে বলেছে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে। তার কথা শুনে বিলেল হাসতে হাসতে বলতে থাকে, এখানকার সব মহিলারা পাগল। এখন অন্যদিকে সাবের গ্রামে এসে পৌঁছায়। তার হাতে 2টা বস্তা। একটা বস্তায় কিছু মহিলা এসে নিয়ে যায় এবং আরেকটা বস্তা একটা নির্দিষ্ট দরজার সামনে রেখে দেওয়া হয়। হঠাৎ দেখা যায় পর্দার আড়াল থেকে একটা হাত বেরিয়ে এসে সেই বস্তাটা ভেতরে নিয়ে যায়। এরপর সাবের ইয়াসমিনের কাছে গিয়ে জানায় তাদের গাড়ির টায়ার নাকি চুরি হয়ে গেছে। এখন এই কথা শুনে ইয়াসমিন প্রচন্ড ক্ষেপে যায়। ইয়াসমিনের কাছে মনে হয় সে তার কাছে মিথ্যে কথা বলছে এবং সে তাদের কাছ থেকে কোনো একটা কিছু লুকাচ্ছে। একটু পরেই ওয়ালিদ সেখানে এসে হাজির হয়। তার চোখে মুখে প্রচন্ড ভয়। ওয়ালিদ প্রচন্ড হাঁপাচ্ছে, নিঃশ্বাসটা নিতেও তার কষ্ট হচ্ছে। এরই মাঝে সম্পূর্ণ ঘটনা তাদের দুজনের কাছে খুলে বলে। সাবের তার গাড়িতে একটা বস্তা উঠাচ্ছিল। এরই মাঝে ওয়ালিদ ইমিডিয়েটলি গিয়ে সেই বস্তাটা খোলে। বস্তাটা খুলতেই এর ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছাগল। বিলেল ওয়ালিদের ওপর প্রচন্ড রেগে যায়, কেননা সে কারো সম্বন্ধে না জেনেই তার উপর অ্যালিগেশন দিয়ে দিয়েছে। বিলেলের কথা শুনে ওয়ালিদের প্রচন্ড রাগ হয়। ওয়ালিদ তার নিজের চোখে যা দেখেছে সে কাউকেই বিশ্বাস করাতে পারছে না, তাই রাগের বশে বিলেলকে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সম্পূর্ণ রুমে ইয়াসমিন একা। হঠাৎ সে তার কোটের পকেটটা চেক করতেই একটা ছোট ডায়েরি দেখতে পায়। মাথায় প্রশ্ন আসে, এই ডায়েরিটা তো এর আগে ছিল না। হঠাৎ করেই তার মনে পড়ে আজ সকালে যখন সেই প্রেগনেন্ট মেয়েটার সাথে কথা বলছিল সেই তার কোটের পকেটে এই ডায়েরিটা রেখে দিয়েছিল। ইয়াসমিন এখন ডায়েরিটা পড়তে শুরু করে। ইয়াসমিন জানতে পারে এই ডায়েরির ওনার এই গ্রামে ইনভেস্টিগেশনের জন্য এসেছিল। তার এই ইনভেস্টিগেশনের মাধ্যমে সে জানতে পেরেছিল এই গ্রামের মধ্যে কালো জাদুর চর্চা করা হয়। শুরুতে সেও ভাবতো যে বস্তাগুলো বাহির থেকে নিয়ে আসে এটার ভেতরে গরু এবং ছাগলের মাংস আছে, কিন্তু পরবর্তীতে সে জানতে পারে আসলে এই বস্তাগুলোর ভেতরে মানুষের মাংস। আসলে এই গ্রামের বাসিন্দারা বাচ্চাদেরকে কালো জাদুর জন্য বলি দিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা অনাথ এবং ভিখারি বাচ্চাদেরকেই টার্গেট করত। তবে তারা সব বাচ্চাদেরকে বাছাই করত না, হাতে গোনা কিছু বিশেষ বাচ্চাদেরকে তারা বাছাই করত, যাদের হাতে স্পেশাল কিছু সাইন পাওয়া যায় এবং অনেকের চোখের মধ্যে একটা ব্ল্যাক স্পট থাকে। ওইসব বাচ্চাদেরই তারা টার্গেট করত এবং সেই স্পেশাল চাইল্ডদেরকে তারা কি হোল্ডার্স অথবা চাবির অধিকারী হিসেবে সম্বোধন করত। ইয়াসমিন ডায়েরিটা পড়েই যাচ্ছে। ডায়েরিতে লেখা,
আজকের দিন নিয়ে মোট 3 দিন হয়ে যাবে এই গ্রামের মধ্যে আমি আছি, এবং আমি জানতে পেরেছি আজকের রাতে বিশেষ কিছু হতে চলেছে। সেদিন রাতে সে এই গ্রামের লিডার বোরখা পরিহিত সেই অবয়বকে দেখতে পায়। তার পেছনে আরো 2 জন মহিলা তাকে অনুসরণ করে যাচ্ছিল। সে সেই 3 জনের পিছু করতে থাকে। সেখানে 2 জন লোক 2টা বস্তা নিয়ে আসে। সেখান থেকে সে একটা বস্তা লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে আসে। যখন সে বস্তাটা খোলে, এর ভেতরে অজ্ঞান অবস্থায় একটা বাচ্চা দেখতে পায়। সে লক্ষ্য করে বাচ্চাটার হাতে অর্ধেক চাঁদের একটা জন্মদাগ রয়েছে। লেখাটা পড়ার সাথে সাথেই ইয়াসমিন তার নিজের হাতটা চেক করে এবং দেখা যায় ইয়াসমিনের হাতেও ঠিক একই রকমের অর্ধেক চাঁদের নিশানা। তৎক্ষণাৎ সে ডায়েরিটা আরো মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। সেই মহিলা তার কোলে করে বাচ্চাটিকে নিয়ে তার বাবার হাতে তুলে দেয়, এবং এই মহিলার বাবা আর কেউই নয় বরং বাসির বাচ্চাটাকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে চাচ্ছিল এবং সেই সাথে তার মেয়েকেও এখান থেকে উদ্ধার করতে চাচ্ছিল। তবে সেই মহিলা সেই ডায়েরিটা গ্রামেই ভুলে এসেছে। ডায়েরিটা নেওয়ার জন্যই সে আবারও গ্রামে প্রবেশ করে, কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা তার কর্মকাণ্ড হতে অবগত হয়ে গেছে এবং সম্পূর্ণ গ্রামবাসী তাকে মারার জন্য চলে আসে। ডায়েরির লেখা এখানেই শেষ। এরপর ডায়েরিতে কিছু পিকচার দেখতে পায়। পিকচারগুলো দেখার পর ইয়াসমিন কান্নায় ভেঙে পড়ে। আসলে এই ডায়েরিটা আর কারোই নয় বরং মঞ্জিয়ারই ছিল। 20 বছর আগে সেই গ্রামে এসেছিল ইনভেস্টিগেশনের জন্য, এবং এই গ্রাম থেকেই যেই মেয়েটাকে সে উদ্ধার করে বাঁচিয়েছিল সে আর কেউ নয়, ইয়াসমিন। এখন ইয়াসমিন বুঝতে পারে যে হসপিটালে যখন মঞ্জিয়ার সাথে দেখা করতে যায় তখন সে তার হাতের মধ্যে সেই অর্ধেক চাঁদের নিশানা দেখে কেনই বলেছিল এটা তুমি। আসলে মঞ্জিয়া তাকে চিনে ফেলেছিল। ইয়াসমিন মঞ্জিয়ার পিকচারগুলোর সাথে আরো কিছু ফটো দেখতে পায়। সেখানে মঞ্জিয়ার সাথে সাবেরের ভাতিজিকে দেখা যায়, যার নাম লেখা ছিল রাবেয়া। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে 20 বছর আগেও রাবেয়া ঠিক দেখতে একই রকমের ছিল। তার বয়স এখনো অবধি বাড়েনি। মঞ্জিয়া এই ডায়েরির মধ্যে উল্লেখ করে সে রাবেয়ার 1920 সালেরও একটা ফটো দেখেছিল, এবং সেই ফটোটার মধ্যেও রাবেয়া দেখতে ঠিক একই রকম ছিল। সেই সাথে বাহির থেকে হঠাৎ করে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। দরজার সামনে ওয়ালিদ দাঁড়িয়ে আছে। ওয়ালিদকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় সেই প্রেগনেন্ট মেয়েটার ডেলিভারি চলছে। সেই ঘরের দরজার সামনে রাবেয়া দাঁড়িয়ে আছে। সেই সাথে বোরখা পরিহিত এক মহিলা বড় এক তলোয়ারের মতো দেখতে অস্ত্র নিয়ে সেই রুমের মধ্যে প্রবেশ করে। ওয়ালিদ জানায় তারা হয়তো এই ব্লেড দিয়ে সেই মেয়েটার ডেলিভারিটা সম্পন্ন করবে। কিছুক্ষণ পর সেই রুম থেকে এক মহিলা নবজাতক শিশুকে নিয়ে বের হয়। শিশুটাকে রাবেয়ার হাতে তুলে দেওয়া হয় এবং রাবেয়া সেই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইয়াসমিন রাবেয়ার পিছু নিতে থাকলে সে দেখতে পায় রাবেয়া সেই বাচ্চাটিকে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে পৌঁছায়। লুকিয়ে লুকিয়ে ইয়াসমিন তার পিছু করতে থাকে। রাবেয়া সেই শিশুটিকে নিয়ে একটা পরিত্যক্ত রুমের কাছে গিয়ে পৌঁছায় এবং বাচ্চাটিকে সেই দরজার সামনে ফেলে দেয়। সেখানে আরো অনেক বাচ্চাদের হাড়গোড় দেখা যায়। সেই মুহূর্তে সেই কক্ষ থেকে এক ডাইনিকে বের হতে দেখা যায়। বের হয়েই সেই জলজন্ত শিশুটিকে জীবন্ত চিবিয়ে খাওয়া শুরু করে। ইয়াসমিন লুকিয়ে লুকিয়ে এই সম্পূর্ণ ঘটনা তার ফোনের ক্যামেরায় রেকর্ড করছে। ঠিক সেই মুহূর্তেই তার ফোনের মধ্যে একটা নোটিফিকেশন আসে। নোটিফিকেশনের সাউন্ড পেয়ে রাবেয়া তার দিকে ঘুরে তাকায়। তাকে দেখার পর রাবেয়া দৌড়ে তার পিছু করতে থাকে। রাবেয়ার কাছ থেকে কোনো মতে বাঁচতে বাঁচতে ইয়াসমিন একটা নির্দিষ্ট কক্ষে এসে পৌঁছায়। সেই কক্ষ থেকে প্রচন্ড দুর্গন্ধ ভেসে আসছে, যা কিনা তার সহ্য হচ্ছিল না। তৎক্ষণাৎ সে তার ফোনের টর্চটা অন করে। চারিপাশের পরিবেশটা দেখে সে বুঝতে পারে যে এটা আসলে রান্নাঘর। সামনের টেবিলে রুমাল দিয়ে কি যেন একটা ঢাকা। রুমালটা সরাতেই সে দেখতে পায় এখানে মানুষের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ। সম্পূর্ণ রুমটা জুড়ে ঝুলছে মানুষের জীবন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ। সেখান থেকে দৌড়ে কোনো মতে সে তার রুমে এসে পৌঁছায় এবং ওয়ালিদের কাছে সম্পূর্ণ ঘটনা সে খুলে বলে। সেই সাথে তাদের রুমের দরজাটা বন্ধ করে দেয় এবং বলে যে কেউই আসুক এই রুমের দরজা যেন কোনো মতেই সে না খোলে। তবে হঠাৎ করে দরজার বাইরে কে যেন নক করলো। ওয়ালিদ দরজার বাইরে গিয়ে পৌঁছালে দেখতে পায় সেখানে কেউ নেই, কিন্তু হঠাৎ রাবেয়া তার হাতের মধ্যে একটা ছুরি নিয়ে ওয়ালিদের পেটে আঘাত করে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। ওয়ালিদের পেট থেকে নাড়ি ভুঁড়ি যেমন ছিটকে নিচে পড়ছে। ওয়ালিদ যন্ত্রণায় মাটিতে ছটফট করতে থাকে। এরপর একে একে বোরখা পরিহিত কিছু মহিলা তাদের রুমে প্রবেশ করতে থাকে। তাদের প্রত্যেকের হাতে ছুরি ছিল। মাটিতে পড়ে থাকা ওয়ালিদের দেহের ওপর তারা একের পর এক ছুরি দিয়ে আঘাত করেই যাচ্ছে। এই সম্পূর্ণ ঘটনার সাক্ষী হচ্ছে ইয়াসমিন। সে এগুলো দেখছে এবং কান্না করতে করতে যেমন ভেতর থেকে সে মরে যাচ্ছে, এবং সে বুঝে গেছে এর পরবর্তী টার্গেট সে নিজেই। তবে হঠাৎ করে সেখানে বাসির এসে উপস্থিত হয়।
রুমের ভেতরে প্রবেশ করতেই সে সূরা নাস পড়তে থাকে। কোরআনের শব্দ শুনতে পেয়েই সেখানকার মহিলা একে একে সেই রুম থেকে বেরিয়ে যেতে লাগছিল। তাদের শরীরে যেমন সূরা নাসের প্রত্যেকটা আয়াত আঘাত করছে। বাশির সেখান থেকে ইয়াসমিনকে নিয়ে বেরিয়ে পড়ে, এমনকি তারা জঙ্গল অবধি সেখানে পৌঁছেও যায়। হঠাৎ করে সেখানে বিলাল ইয়াসমিনকে ডাক দিয়ে বসে। ইয়াসমিন দেখতে পায় ক্ষতবিক্ষত অবস্থায় বিলাল মাটিতে পড়ে আছে। ঠিক সেই সময় জঙ্গলের চারিপাশ থেকে ডাইনিদের মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যায়। মন্ত্রোচ্চারণের শব্দের সাথে সাথে আসমান থেকে মৃত কাক যেমন বৃষ্টি স্বরূপ নিচে পড়ছে। এক পর্যায়ে বাশির ইয়াসমিনকে সেখান থেকে পালাতে বলে এবং সে বিলালকে তার কাঁধে করে নিয়ে যাবে। ইয়াসমিন একটু দূর যেতে না যেতেই হঠাৎ করে বাশিরের চিৎকারের শব্দ শুনতে পায়। ঘাড় বাঁকিয়ে পিছে তাকাতেই সে দেখতে পায় বিলাল বাশিরের গলায় ছুরি দিয়ে আঘাত করেছে। আস্তে আস্তে বিলাল তার সামনে এগোতে থাকে। ইয়াসমিন সেখানে চিৎকার করেই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে পেছন দিক দিয়ে ইয়াসমিনের মাথায় কে যেন আঘাত করে এবং সেখানেই সে সেন্সলেস হয়ে যায়। এর পরবর্তীতে ইয়াসমিনের যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তার সম্পূর্ণ হাত পা বাঁধা অবস্থায়। এক মহিলা এসে তার হাত চেক করে এবং বলে এটাই সেই চাবির অধিকারী, এবং সেই সাথে অন্ধকার থেকে সেই ডাইনিটা বের হয় এবং এখানেই ইয়াসমিনকে হত্যা করা হয় এবং সেই সাথে মুভি এখানেই শেষ হয়। মুভির শেষে আমাদেরকে এই গ্রামের কিছু বাস্তব পিকচার দেখানো হয়। এখন এই সত্য ঘটনা অবলম্বনে মুভির এন্ডিং নিয়ে কিছুটা কথা বলা যাক। মুভিটার শেষে আমাদের মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খায় যে আসলে সেই গ্রামের মহিলাদের কালো জাদু করার পেছনের কারণটা কি। আসলে সেই গ্রামের মানুষেরা কালো জাদুতে অভ্যস্ত ছিল, সেই সাথে তারা বাচ্চা বলিদানের মাধ্যমে অর্থ সম্পদ লাভ করে থাকত। এমনকি দূর দূরান্ত শহর এবং গ্রাম থেকেও মানুষ তাদের কাছে আসত নিজেদের ইচ্ছা পূরণের জন্য। এর বদলে এই গ্রামের ডাইনিরা তাদের কাছ থেকে বাচ্চা বলিদান চাইত। এই ডাইনিদের মূল উদ্দেশ্যই ছিল অমরত্ব হাসিল করা। তাদের মধ্যেই একজন হচ্ছে রাবেয়া। রাবেয়া এই কালো জাদুর বলিদানের মাধ্যমে অমরত্ব হাসিল করে ফেলেছিল, যার ফলে তার বয়স একেবারেই বাড়ছিল না এবং তারা অমরত্বের জন্যই রাবেয়ার পথ অনুসরণ করতে থাকে। এখন বলা যাক এই মুভির সবচেয়ে বড় টুইস্ট নিয়ে, সেটা হচ্ছে বিলাল। আসলে বিলাল সেই গ্রামেরই একজন অধিবাসী। সে শুরু থেকেই তাদের কাছে মিথ্যা বলছিল। আসলে বিলাল ইয়াসমিনের সম্পর্কে সবকিছু জানতো, যে সেই হচ্ছে চাবির অধিকারী, এবং এই কারণেই তাদের দুজনকে ফুসলিয়ে ফাসলিয়ে সেই গ্রামের ভেতরে তারা নিয়ে যায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন তারা মঞ্জিয়ার সাথে হসপিটালে দেখা করতে চায় তখন বিলাল মঞ্জিয়ার সামনাসামনি যায়নি, কেননা তার ভয় হচ্ছিল যে সে তাকে চিনে ফেলবে। খেয়াল করলে দেখা যায় যখন বিলাল ইয়াসমিনের বাড়ি থেকে চলে যাচ্ছিল তখন তাকে সেই ম্যাপটা তাকে দিয়েছিল। ম্যাপের মধ্যে আগে থেকে কোনো মার্কিং ছিল না, কিন্তু যখন রাতে সে চেক করে সেখানে একটা ক্রস মার্কিং দেখতে পায়। সেই সাথে যখন তারা গ্রামের রাস্তা খুঁজে পাচ্ছিল না তখন বিলাল একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে তাদেরকে বলতে থাকে যে সে গ্রামের রাস্তা খুঁজে পেয়েছে। তাছাড়া সেই গ্রামে যাওয়ার পর যখন বিলালকে সেই মাংস খেতে দেওয়া হয় সে খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল। সবশেষে এই মুভি থেকে একটা শিক্ষা নেওয়া যায়, অন্তত কোনো অচেনা পরিবেশে গিয়ে কখনো রাতে থাকার জন্য কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে সেখানে ভুলেও থাকবেন। থাকা না থাকা আপনার ব্যাপার। তাছাড়া মুভিটা কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং আমি জানি এই মুভিটা সম্পূর্ণ দেখে থাকলে আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে, এবং ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে হবে। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। টিল দেন দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিও নিয়ে। গুড বাই।